আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ ফজলুল করিম, সহকারী শিক্ষক গণিত। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায় জ্যামিতি নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় জ্যামিতি নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ে বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে তার মধ্য থেকে আজকে উপপাদ্য 25 নিয়ে কথা বলব। উপপাদ্য 25। উপপাদ্যের বিষয়বস্তু: বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আমি উপপাদ্যটা সাধারণ নির্বাচন আমি লিখে দিচ্ছি। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বলতে বোঝানো হচ্ছে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে, বৃত্তের পরিধিস্থ যে কোনো বিন্দুতে স্পর্শক একটা সরলরেখা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত সংযোগ রেখাংশকে আমরা ব্যাসার্ধ বলি। এই ব্যাসার্ধের উপর কি হবে? লম্ব হবে। সেইটাই আমরা যুক্তি সহকারে প্রমাণ করব। আমি ছোট্ট করে একটা চিত্র আঁকি, তোমরা স্কেল কম্পাস ব্যবহার করবে। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, বৃত্তের যে কোনো বিন্দুতে, অর্থাৎ বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে, বৃত্তের পরিধিস্থ যে কোনো বিন্দু, বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু আমরা এখানে নিই। বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দু দিয়ে শুধুমাত্র একটা বিন্দুকে স্পর্শ করে আমরা একটা রেখা আঁকলাম। দুই দিকে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন পিটি, আমরা একটা রেখা আঁকলাম পি বিন্দুতে পিটি। তাহলে পি বিন্দুতে বৃত্তের পিটি একটা স্পর্শক। তাহলে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পিটি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে পি বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে পি বিন্দুর সাথে কেন্দ্র ও যদি যোগ করে দেই তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হবে ওপি। তাহলে এই পিটি ও পি এর উপর কি হবে? লম্ব হবে। অর্থাৎ পিটি লম্ব ওপি, এটাই আমাদের প্রমাণ করতে হবে। বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক, বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু, বৃত্তের পরিধির উপর পি একটা বিন্দু আমরা নিলাম, পি বিন্দুতে স্পর্শক আমরা পিটি আঁকলাম। এখন স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে পি বিন্দুর সাথে কেন্দ্র ও বিন্দু যদি যোগ করে দিই তাহলে ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হবে। তাহলে এই ওপি হবে পিটি এর উপর লম্ব, অর্থাৎ পিটি লম্ব ওপি, পিটি লম্ব ওপি। বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব।
এখন প্রমাণের জন্য একটু অঙ্কন আছে, আমরা একটু অঙ্কন দেখাই। অঙ্কন পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, পিটি স্পর্শকের উপর যে কোনো আমরা একটা বিন্দু নিচ্ছি, কিউ বিন্দু। কেন্দ্র এটা কিউ বিন্দু, পিটি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু কিউ বিন্দু আমরা নিলাম এবং কেন্দ্র ওর সাথে কিউ বিন্দু যোগ করে দিলাম। এই কিউ বিন্দুটা এখানে হতে পারে, এখানে হতে পারে, টি এর কাছাকাছি হতে পারে অথবা পি এর কাছাকাছি হতে পারে। তো যেখানেই হোক না কেন আমরা জানি যে পি বিন্দু ছাড়া পিটির উপর যতগুলো বিন্দু অবস্থান করছে সবগুলোই কিন্তু বৃত্তের পরিধির বাইরে। পি বিন্দু ছাড়া, এই পি বিন্দু ছাড়া, যেহেতু পি স্পর্শ বিন্দু, তাহলে পি বিন্দু ছাড়া পিটি স্পর্শকের সকল বিন্দু বৃত্তের পরিধির কি বাইরে, বৃত্তের পরিধির বাইরে। কারণ স্পর্শক বৃত্তের শুধুমাত্র একটা বিন্দুকে স্পর্শ করবে, স্পর্শক বৃত্তের শুধুমাত্র একটা বিন্দুকে স্পর্শ করবে, অর্থাৎ সরল রেখা এবং বক্ররেখার একটা মাত্র সাধারণ বিন্দু থাকবে। তাহলে কিউ বিন্দুটা অবশ্যই বৃত্তের পরিধির বাইরে। তাহলে বৃত্তের পরিধির বাইরে যদি কিউ বিন্দু হয় তাহলে ও কিউ এর দূরত্ব অবশ্যই ওপি এর চেয়ে বড় হবে, ও কিউ এর দূরত্ব অবশ্যই ওপি এর চেয়ে বড় হবে। অঙ্কন ও কমা কিউ যোগ করি। প্রমাণ। তাহলে আমরা যুক্তি দেখালাম যে কিউ বিন্দুটা পিটি স্পর্শকের উপর অবস্থিত, আর পি যেহেতু স্পর্শ বিন্দু তাহলে কিউ বিন্দু বৃত্তের পরিধি কি বাইরে, কিউ বিন্দু বৃত্তের পরিধির বাইরে। তাহলে যেহেতু কিউ বিন্দু বৃত্তের পরিধির বাইরে, তাহলে ও কিউ এর দূরত্ব, ও কিউ রেখাংশের দৈর্ঘ্য ওপি অপেক্ষা বৃহত্তর, ওপি অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ ও কিউ ইজ গ্রেটার দেন ওপি। তাহলে ও কিউ যদি ওপির চেয়ে বড় হয় তাহলে এই রেখাস্থ কিউ এর অন্য সকল অবস্থানের জন্যই এটা সত্য। কারণ কিউ বিন্দু যেখানেই থাক না কেন, কিউ বিন্দুটা বৃত্তের পরিধির যদি বাইরে হয় তাহলে ও কিউ অবশ্যই ওপির চেয়ে বড় হবে। তাহলে ওপি দৈর্ঘ্যের ক্ষুদ্রতম দৈর্ঘ্য আমরা বলতে পারি। সুতরাং ওপি এর দৈর্ঘ্য ক্ষুদ্রতম। তাহলে ওপি এর দৈর্ঘ্য যদি ক্ষুদ্রতম হয় তাহলে ওপি অবশ্যই পিটি এর উপর লম্ব হবে, ওপি অবশ্যই পিটি এর উপর লম্ব হবে। অর্থাৎ আমরা বলতে পারি পিটি লম্ব ওপি। ওপি রেখাংশ যদি পিটি এর উপর ও বিন্দু থেকে যতগুলো রেখাংশ অঙ্কন করা হয় তাহলে ওপি ক্ষুদ্রতম হচ্ছে, কারণ কিউ বিন্দুটা যেখানেই হোক না কেন, পিটি এর উপর যেখানেই অবস্থান করুক না কেন, কিউ বিন্দুটা বৃত্তের পরিধির কোথায় যাচ্ছে, বাইরে যাচ্ছে, বৃত্তের পরিধির বাইরে যাচ্ছে। তাহলে ওপি এর দৈর্ঘ্য সবসময় ওপির চেয়ে বড়, ও কিউ এর দৈর্ঘ্য সবসময় ওপি এর চেয়ে বড়। তাহলে ওপি ক্ষুদ্রতম, তাহলে ওপি এর দৈর্ঘ্য হলো ক্ষুদ্রতম। ওপি যদি ক্ষুদ্রতম হয় তাহলে ওপি পিটি এর উপর লম্ব হবে, কারণ একটা বিন্দু থেকে একটা রেখাংশের উপর, একটা বিন্দু থেকে একটা রেখাংশের উপর বা একটা রেখার উপর যতগুলো রেখাংশ অঙ্কন করা যায়, লম্ব রেখাংশের দৈর্ঘ্য হয় ক্ষুদ্রতম, লম্ব রেখাংশের দৈর্ঘ্য হয় ক্ষুদ্রতম। সেই স্বতঃসিদ্ধ অনুসারে ওপি ক্ষুদ্রতম, এখানে ওপি এর দৈর্ঘ্যই ক্ষুদ্রতম, অর্থাৎ ওপি এর দৈর্ঘ্য ক্ষুদ্রতম। সেই জন্যে ওপি পিটি এর উপর কি হবে, লম্ব, অর্থাৎ পিটি লম্ব ওপি। যেহেতু আবার বলা আছে, উপপাদ্যে বলা আছে যে স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব, অর্থাৎ পিটি লম্ব ওপি। প্রমাণিত।
শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে প্রমাণটা গাণিতিক যুক্তি সহকারে দেখাতে হবে। এখানে প্রমাণটা গাণিতিক যুক্তি সহকারে দেখাতে হবে। সেই যুক্তিটাই আমি বুঝিয়ে দিলাম। সবগুলো লিখিনি, বইয়ে লেখা আছে, সবগুলো আমি লিখিনি, শুধু বুঝে দেওয়ার চেষ্টা করেছি। কিভাবে? যে একটা বিন্দু থেকে একটা রেখার উপর যতগুলো লম্ব অঙ্কন করা যায়, যতগুলো রেখাংশ অঙ্কন করা যায়, ধরো ও একটা বিন্দু, এবি একটা রেখা, ও বিন্দু থেকে এবি এর উপর ওপি, ও কিউ, ও আর, তিনটে রেখাংশ অঙ্কন করা হলো। তো এর মধ্যে যদি সব ক্ষুদ্রতম রেখাংশ যদি ওপি হয়, তাহলে ওপিটা অবশ্যই এবি এর উপর লম্ব হবে। কারণ ও পি কিউ এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এবং ও কিউ অতিভুজ। তাহলে কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্যই এই ঘটনাটা সত্য। যেখানে আমাদের এখানে চিত্রে বোঝা যাচ্ছে যে কিউ বিন্দুটা যেহেতু পিটি স্পর্শকের উপরস্থ একটা বিন্দু এবং পি বিন্দু স্পর্শ বিন্দু, অতএব কিউ বিন্দু স্পর্শকে কি বৃত্তের পরিধির কি বাইরে অবস্থান করছে। তাহলে যেহেতু বাইরে অবস্থান করছে, তাহলে ও কিউ সবসময় ওপির চেয়ে কি বৃহত্তর হবে, সেই জন্য ও কিউ ইজ গ্রেটার দ্যান ওপি। তাহলে এখানে কিউ বিন্দুর যত অবস্থান আমরা দেখাই না কেন এই রেখার উপরে, কিউ বিন্দু যদি এখানে কিউ বিন্দুর খুব কাছাকাছি হয়, তাহলেও এই কথাটা সত্য। কারণ কিউ বিন্দু বৃত্তের পরিধির কি করতেছে, বাইরে অবস্থান করতেছে, আর কিউ বিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে। তাহলে পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের বাইরে সকল বিন্দুর জন্যই তার দূরত্ব হবে ব্যাসার্ধের চেয়ে বড়। সেই জন্য ও কিউ ইজ গ্রেটার দ্যান ওপি। তাহলে ওপি ক্ষুদ্রতম, তাহলে ওপি ক্ষুদ্রতম হলে ওপি পিটি এর উপর লম্ব হবে। কারণ একটা বিন্দু থেকে একটা রেখা বা রেখাংশের উপর যতগুলো রেখাংশ অঙ্কন করা হয়, লম্ব রেখার দৈর্ঘ্য হলো ক্ষুদ্রতম, যেহেতু ওপি এখানে ক্ষুদ্রতম, তাহলে ওপি এখানে লম্ব। তাহলে ওপি যদি পিটি এর উপর লম্ব হয়, তাহলে আমরা বলতে পারি পিটি ওপি এর উপর লম্ব, অর্থাৎ পিটি লম্ব ওপি, প্রমাণিত। ঠিক আছে? আচ্ছা, আমরা আর একটা উপপাদ্য দেখাই। উপপাদ্য তোমাদের বইয়ে 25-এর পরে 26, 25-এর পরে আমরা উপপাদ্য 26 নিয়ে কথা বলি। উপপাদ্য 26। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বই দেখে নাও, উপপাদ্য 26-এ কি বর্ণনা করা আছে একটু দেখে নাও, তাহলে আমি বললে তোমাদের বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। কারণ একটু ধারণা যদি থাকে, তাহলে আমার জ্যামিতিক যুক্তিগুলো তোমাদের বুঝতে সহজ হয়। জ্যামিতিক যুক্তিগুলো বুঝতে কি হবে? সহজ হবে। উপপাদ্য 26। উপপাদ্য 26-এ কি বর্ণনা করা আছে? উপপাদ্য 26-এ বর্ণনা করা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, আমি লিখে দিচ্ছি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বৃত্তের দুইটি স্পর্শক টানলে বা আঁকালে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব
সমান, ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। কি হবে? দূরত্ব সমান হবে। আবার একটু দেখে নিই, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, মানে বৃত্তের বহিস্থ মানে বৃত্তের পরিধির বাইরে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। তাহলে চিত্রের সাহায্যে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরো ও কেন্দ্র বিশিষ্ট এখানে একটা বৃত্ত আমরা আঁকলাম, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের বহিস্থ এখানে ধরো একটা পি বিন্দু, বৃত্তের বহিস্থ পি বিন্দু। এখন বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যায়? দুইটা। সর্বোচ্চ কয়টা? দুইটা। তাহলে এই পি বিন্দু থেকে বৃত্তে দুইটা যদি স্পর্শক আঁকি, ধরো পি এ বিন্দুতে একটা স্পর্শক, পিবি বি বিন্দুতে একটা স্পর্শক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই কম্পাস, পেন্সিল, স্কেল ব্যবহার করবে। বৃত্তের কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ পি যে কোনো একটা বিন্দু, স্বাধীন ইচ্ছা মতো যে কোনো একটা বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক, পি বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক, এ বিন্দুতে পি এ একটা স্পর্শক, বি বিন্দুতে পিবি আর একটা স্পর্শক, কিন্তু একটা বিন্দু থেকে, পি বিন্দু থেকে। বৃত্তে দুইটি স্পর্শক টানলে বা অঙ্কন করলে ওই বিন্দু থেকে, তার মানে এই পি বিন্দু থেকে স্পর্শ বিন্দু, তাহলে দুইটা স্পর্শকের দুইটা স্পর্শ বিন্দু হচ্ছে, পি এ স্পর্শকের ক্ষেত্রে স্পর্শ বিন্দু এ, পিবি স্পর্শকের ক্ষেত্রে স্পর্শ বিন্দু বি। তাহলে এই বিন্দুদ্বয়ের দূরত্ব কি হবে? সমান হবে। অর্থাৎ পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব পি এ, পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব পিবি, এই দুটো কি হবে? সমান হবে। আবারও একটু দেখে নিই, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি এ একটা স্পর্শক, পি বিন্দু থেকে বৃত্তের পরিধস্থ একটা বিন্দু এ বিন্দুতে পি এ একটা স্পর্শক, আবার ওই পি বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর অবস্থিত বি একটা বিন্দু, তাহলে পিবি একটা স্পর্শক, বি বিন্দুতে পিবি একটা স্পর্শক, এখানে আমরা এটাকে বি বিন্দু বলছি। তাহলে পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব হবে পি এ, পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হবে পিবি, এই দুটো কি হবে? সমান হবে। অর্থাৎ পি এ সমান পিবি, এটা আমাদের প্রমাণ করলেই প্রমাণ হয়ে যাবে। এই প্রমাণের জন্য সামান্য একটু অঙ্কন আছে, আমরা অঙ্কনটা দেখে নিই। অঙ্কন, ও বিন্দুর সাথে, কেন্দ্র ও বিন্দুর সাথে পরিধস্থ এ অর্থাৎ স্পর্শ বিন্দু এ, কেন্দ্র ও বিন্দুর সাথে স্পর্শ বিন্দু বি, কেন্দ্র ও বিন্দুর সাথে বৃত্তের বাইরে যে নির্দিষ্ট বিন্দু বি, এটা সংযোগ করে দিই। অর্থাৎ ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি যোগ করি। আমরা যোগ করে দিলাম, কারণ
উপপাদ্য প্রমাণ করতে গিয়ে অনেক সময় অঙ্কন প্রয়োজন হয়, অতিরিক্ত অঙ্কন প্রয়োজন হয়, জ্যামিতিক যুক্তি উপস্থাপন ক্ষেত্রে অতিরিক্ত কিছু অঙ্কনের প্রয়োজন হয়, তাহলে সেগুলো আমরা অঙ্কনের মধ্যে লিখে দিই। তাহলে বৃত্তের কেন্দ্র ও বিন্দুর সাথে স্পর্শ বিন্দু এ যোগ করে দিলাম, তাহলে ও এর একাংশ হলো। বৃত্তের কেন্দ্র ও বিন্দুর সাথে স্পর্শ বিন্দু বি যোগ করে দিলাম, তাহলে ও বির একাংশ হলো। বৃত্তের কেন্দ্র ও বিন্দুর সাথে পি বিন্দু যোগ করে দিলাম, তাহলে ওপি একটা রেখাংশ হলো। এখন আমরা প্রমাণ দেখি। প্রমাণ এ বিন্দুতে পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এ বিন্দুতে পি বিন্দু থেকে এ বিন্দুতে পি এ একটা স্পর্শক, এইটা একটা স্পর্শক, পি এ একটা স্পর্শক, আর স্পর্শ বিন্দু এ থেকে ও বি স্পর্শ বিন্দুগামী একটা ব্যাসার্ধ, ও বি স্পর্শ বিন্দুগামী একটা ব্যাসার্ধ। তাহলে উপপাদ্য 25 যেটা আমরা একটু আগে প্রমাণ করলাম, যে স্পর্শ ব্যাসার্ধের উপর কি হবে? লম্ব হবে। স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব হবে। তাহলে পি এ ও এর উপর যদি লম্ব হয়, তাহলে পি এ ও এই কোণটা অবশ্যই কি এক সমকোণ হবে। কোণ পি এ ও সমান এক সমকোণ। আবারও একটু মনোযোগ দাও, আমরা উপপাদ্য 25 এর আগে যে উপপাদ্যটা প্রমাণ করলাম সেখানে বলা আছে স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব। যেহেতু পি বিন্দু থেকে পি এ একটা স্পর্শক এ বিন্দুতে, আর ও এ স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব পি এ ও এর উপর লম্ব উপপাদ্য 25 অনুসারে। তাহলে পি এ যদি ও এর উপর লম্ব হয়, তাহলে পি এ ও এই কোণটা, পি এ ও এই কোণটা কি এক সমকোণ হবে। কারণ একটা রেখাংশ আর একটা রেখাংশের উপর লম্ব হলে ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেটা এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে পি এ ও এক সমকোণ। অনুরূপভাবে একই যুক্তি দিয়ে আমরা বলতে পারি কোণ পি বি ও সমান এক সমকোণ। এক সমকোণ কোণ পি বি ও, কারণ পি বিন্দু থেকে পি বি একটা স্পর্শক, পি বিন্দু থেকে বি বিন্দুতে পি বি একটা স্পর্শক, পি বিন্দু থেকে বি বিন্দুতে পি বি একটা স্পর্শক। আর ওবি যোগ করার ফলে স্পর্শ বিন্দুতে ওবি বৃত্তের একটা ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুতে ওবি যোগ করার ফলে ওবি স্পর্শ বিন্দুতে বৃত্তের একটা ব্যাসার্ধ। কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি বৃত্তের ব্যাসার্ধ এবং পিবি বি বিন্দুতে স্পর্শক। তাহলে স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব, অর্থাৎ পিবি লম্ব ওবি, স্পর্শক পিবি লম্ব ওবি। তাহলে এই কোণটা অর্থাৎ কোণ পিবিও, এই কোণটাও এক সমকোণ। কোণ পিবিও এই কোণটাও কি হবে? এক সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি। সেই জন্য আমরা বললাম অনুরূপভাবে বা তদ্রূপভাবে, জ্যামিতির ভাষা, অনুরূপভাবে বা তদ্রূপভাবে একই যুক্তি দিয়ে যদি একটা প্রমাণ থাকে, পরবর্তীতে ওই যুক্তিটা প্রমাণ না করলেও চলে, তাহলে আমরা অনুরূপভাবে আমরা বলতে পারি। তাহলে পিবিও কি হলো? এক সমকোণ হলো। তাহলে এখানে যে দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, পিএও এবং পিবিও, উভয় কি সমকোণী ত্রিভুজ, উভয়ে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ পিএও ও সমকোণী ত্রিভুজ পিবিও। তাহলে সমকোণী ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য দুইটা শর্ত প্রয়োজন পড়ে। সমকোণী ত্রিভুজকে
সর্বসম প্রমাণ করার জন্য দুইটা মাত্র শর্ত প্রয়োজন পড়ে। কি? যে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় কি হবে? সর্বসম হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহু যদি সমান হয় তাহলে কি হবে? ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তাহলে পি এ ও সমকোণী ত্রিভুজের এ কোণ যদি এক সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহু ওপি এটাই অতিভুজ। তাহলে অতিভুজ ওপি, আবার সমকোণী ত্রিভুজ পিবিও এর কোণ পিবিও এটা এক সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু ওপি এটা অতিভুজ। তাহলে দুইটা ত্রিভুজেরই অতিভুজ একই, অর্থাৎ অতিভুজ ওপি ইকুয়াল টু অতিভুজ ওপি। অতিভুজ, অতি মানে বড়, ভুজ মানে বাহু, অতিভুজ ওপি ইকুয়াল অতিভুজ ওপি। তার মানে দুটা ত্রিভুজের এটা সাধারণ বাহু, দুটা ত্রিভুজের মধ্যেই দেখো ওপি বাহুটা অবস্থান করছে, ওপি বাহুটা বিদ্যমান। তাহলে বিদ্যমান থাকলে দুটার মধ্যে যদি বিদ্যমান থাকে তাহলে এটা কি আমরা কি বলি? সাধারণ বাহু। তাহলে ওপি হলো সাধারণ বাহু, যেটা দুটা ত্রিভুজের ক্ষেত্রে কিসের ভূমিকা পালন করছে? অতিভুজের ভূমিকা পালন করছে। তাহলে অতিভুজ ওপি ইকুয়াল টু অতিভুজ ওপি। আর একটা কি বলা যায়? ত্রিভুজ পিএ ওর ক্ষেত্রে বাহু ও এ সমান বাহু ও বি, অর্থাৎ অতিভুজ ওপি দুটার ক্ষেত্রেই সাধারণ বাহু। আর প্রথম ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ পি এ ও সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ও এ এবং সমকোণী ত্রিভুজ পিবি ও ক্ষেত্রে ও বি এই দুটা সমান, কারণ দুইটাই যে বাহুর দৈর্ঘ্য নির্দেশ করতেছে তারা উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। যুক্তি হলো একই বৃত্তের ব্যাসার্ধ, যুক্তি হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তে যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করা যাবে সবগুলোই কি হবে? সমান হবে, সবগুলোই কি হবে? সমান হবে। তাহলে ওই এ সমান ওবি হবে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু যদি সমান হয়, অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহু যদি সমান হয়, তাহলে সমকোণী ত্রিভুজদ্বয় কি হবে? সর্বসম হবে। অর্থাৎ এই ত্রিভুজ দুটো, যে ত্রিভুজ দুটো নিয়ে আমরা আলোচনা করলাম, কথা বললাম, সেই ত্রিভুজ দুটো কি হবে? এখন সর্বসম হবে, সর্বসম হবে। এই ত্রিভুজ দুটো সর্বসম হবে। তাহলে ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে বাহুগুলো সমান হয়, কোণগুলো সমান হয়, পরিসীমা সমান হয়, ক্ষেত্রফল সমান হয়। আমার যেটুকু প্রয়োজন সেটুকু নিব। আমার এখন দরকার পিএ আর পিবি এই দুটো যদি সমান বলতে পারি তাহলে আমার প্রমাণ শেষ হয়ে যাবে। যেহেতু ত্রিভুজ সর্বসম হলো, ত্রিভুজদ্বয় সর্বসম হলো, অতএব আমরা বলতে পারি পিএ ইকুয়াল পিবি। অর্থাৎ বৃত্তের বহিস্থ যে পি বিন্দুটা নিয়েছিলাম, পি বিন্দু থেকে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বিন্দুতে পিএ একটা স্পর্শক এবং বি বিন্দুতে পিবি একটা স্পর্শক। তাহলে বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব পিএ এবং বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব পিবি, এরা কি হলো? পরস্পর সমান হলো। আমাদের উপপাদ্য 26-এ এটাই প্রমাণ করার কথা ছিল। কি ছিল উপপাদ্যটা? আর একবার দেখে নেই। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, বৃত্তের বহিস্থ পি বিন্দু, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, আমরা পি একটা বিন্দু নিলাম, এটা বৃত্তের বহিস্থ বিন্দু। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে পি বিন্দু থেকে পি এ একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে এবং পিবি আর একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলাম, তাহলে পি এ একটা স্পর্শক এবং পিবি একটা স্পর্শক। তাহলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয় কি হবে? দূরত্ব সমান হবে, স্পর্শ বিন্দুদ্বয় দূরত্ব সমান হবে, অর্থাৎ পি এ সমান পিবি হবে। আমরা জ্যামিতিক যুক্তি দিয়ে আমরা প্রমাণ করলাম পি এ সমান পিবি। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এবং উপপাদ্যগুলো বুঝে আত্মস্থ করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে এবং বাসায় একটু করে হলেও প্র্যাকটিস করবে। কারণ প্র্যাকটিস করলে গাণিতিক যুক্তি এবং গাণিতিক সমস্যার সমাধানে কি হয়? দক্ষতা বৃদ্ধি পায়, দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে তোমাদের এখানে আরেকটা উপপাদ্য থাকলো, আমি আগামী ক্লাসে এইটা নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি
8.4 এবং 8.5 অনুশীলন থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবে না, আর বের হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আল্লাহ হাফেজ।